আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মেঘনা গ্রুপের বিরুদ্ধে 1 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ। নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। দেশের বৃহৎ শিল্প গ্রুপগুলোর একটি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এই গ্রুপের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলও রয়েছে। বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানগুলোর একটি তারা। কিন্তু এ শিল্প গ্রুপের মালিক পক্ষের বিরুদ্ধে 1 লাখ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রতিষ্ঠানটির অর্থ পাচারের সব ধরনের গোয়েন্দা প্রতিবেদন থাকা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির সব অপরাধ যেন মার্জনীয়। সম্প্রতি রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মেঘনা গ্রুপের জালিয়াতি ও অর্থ পাচারের তথ্য উঠে আসে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সম্প্রতি এনবিআর এর কাছে পৃথক আরেকটি চিঠি পাঠিয়ে মেঘনা গ্রুপের অভিযোগ প্রতিষ্ঠিত হলে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এদিকে মেঘনা গ্রুপের অর্থ পাচার ও রাজস্ব জালিয়াতির বিষয়ে এখনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, এনবিআর এর দুর্বলতার সুযোগে দেশের রাজস্ব আদায়ের হার পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে। তারা এক একজন মতিউর তৈরি করে বলেই ভ্যাট, ট্যাক্স ও অর্থ পাচারের সুযোগ তৈরি হয়। জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ বিষয়ে এনবিআর এর বক্তব্য পাওয়া গেলেও আমাদের প্রশ্নের জবাব পাওয়া যায়নি মেঘনা গ্রুপের পক্ষ থেকে। তাদের বক্তব্য চেয়ে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছিল আমার দেশের পক্ষ থেকে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর উদ্যোক্তা পরিচালক ছিলেন মোহাম্মদ জাকারিয়া, তার ভাই এম.এফ. কামাল ও তাদের বোন বিউটি আক্তার, বোনের স্বামী মোস্তফা কামাল এবং বাসেত মজুমদার। বর্তমানে বিমা কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন মোস্তফা কামাল এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ। 2000 সাল পর্যন্ত বিমা কোম্পানিটি তাদের ব্যবসা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করলেও পরবর্তীতে পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের ফলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষ ক পক্ষ হিসেবে মোহাম্মদ জাকারিয়া এবং খ পক্ষ হিসেবে এম.এফ. কামাল চূড়ান্ত হন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ খ পক্ষের মালিক মোস্তফা কামাল তার মালিকানাধীন 70টি ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর এলসির বিপরীতে জাল ইন্স্যুরেন্স কভার নোট ইস্যুর মাধ্যমে 21 বছরে বিমা কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা 1 লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে এলসি খুলতে গিয়ে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে 79,762 কোটি 90 লাখ টাকার বেশি পাচারেরও অভিযোগ রয়েছে। মোস্তফা কামালের শিল্প প্রতিষ্ঠানগুলোর বিপরীতে 21 বছরে ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রায় 1,519 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের তথ্য উঠে এসেছে। এর মধ্যে উল্লেখিত সময়ে এসব প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্যের অ্যাসেসেবল ভ্যালু 1,28,132 কোটি টাকার বেশি। পলিসির হার 0.9% হলে তার পরিমাণ দাঁড়ায় 1,153 কোটি 18 লাখ টাকার বেশি। এই প্রতিষ্ঠানগুলোর নামে 60 থেকে 70টি নৌযান রয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এসব নৌযানের বিপরীতে বার্ষিক পলিসি নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রতি বছর গড়ে 3 কোটি টাকা হিসেবে 20 বছরে আত্মসাতের পরিমাণ 60 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর নামে মোটরযান রয়েছে 1000 থেকে 1200টির বেশি। এসব মোটরযানেরও পলিসি নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রতি বছর গড়ে 2 কোটি টাকা হিসেবে 20 বছরে আত্মসাৎ হয়েছে 40 কোটি টাকা। মেঘনা গ্রুপের 60 থেকে 70টি শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর গড়ে 12 কোটি টাকার ফায়ার পলিসি হিসেবে 20 বছরে আত্মসাৎ করা হয়েছে 240 কোটি টাকা। আন্ডার ইনভয়েসকৃত 79,000 কোটি টাকার ব্যাংক কমিশন, 638 কোটি টাকার বিপরীতে ইন্স্যুরেন্স পলিসি বাবদ 4% স্ট্যাম্প বাবদ আত্মসাৎ 25 কোটি 52 লাখ টাকার বেশি। সব মিলিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাছ থেকে 20 বছরে আত্মসাৎ করা হয়েছে 1,518 কোটি টাকার বেশি। শুধু ইন্স্যুরেন্সের টাকা আত্মসাৎই নয়, এমজিআই রাষ্ট্রের রাজস্ব ও ব্যাংকের লভ্যাংশের সম্ভাব্য আত্মসাতের পরিমাণ 734 কোটি টাকার বেশি বলে উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটিতে। এর ব্যাখ্যায় বলা হয়, আন্ডার ইনভয়েসকৃত এলসি ভ্যালু মোট 79,000 কোটি টাকার বিপরীতে ব্যাংক কমিশন বাবদ আত্মসাৎ করা হয়েছে 638 কোটি টাকার বেশি।
এই 638 কোটি টাকা ব্যাংক কমিশনের বিপরীতে রাষ্ট্রের ভ্যাট আত্মসাৎ করা হয়েছে প্রায় 96 কোটি টাকা, যার শতকরা হার 15%। অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত মেঘনা গ্রুপ ব্যাংক ঋণে জর্জরিত। বিপুল অঙ্কের ব্যাংক ঋণ রয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মেঘনা গ্রুপের 55 প্রতিষ্ঠানে 31 ব্যাংক ও 3টি আর্থিক প্রতিষ্ঠানে ঋণ রয়েছে 16,768 কোটি টাকা। এই গ্রুপের সবচেয়ে বেশি ঋণ রয়েছে সোনারগাঁও সিড ক্র্যাশিং মিলস লিমিটেডে, যার পরিমাণ 4,311 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডে। এ প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ 3,018 কোটি টাকা। এরপর 1,300 কোটি টাকার ঋণ রয়েছে সোনারগাঁও ময়দা ও ডাল মিলস লিমিটেডে। আর মেঘনা পিভিসি লিমিটেডের ঋণের পরিমাণ 1,125 কোটি টাকা। 985 কোটি টাকার ঋণ আছে মেঘনা রি রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড সক্রিয়ভাবে কাজ করলে রাজস্ব আয় ফাঁকির সুযোগ থাকতো না। তারা অনেক দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করে। উদাহরণ টেনে তিনি বলেন, এনবিআর কর্মকর্তা মতিউর শুধু একজন নয়, এমন বহু মতিউর রয়েছে এনবিআরে। বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে এদের সখ্যের কারণে মেঘনা গ্রুপের মতো বৃহৎ প্রতিষ্ঠানের দুর্নীতি, কর ফাঁকি ও অর্থ পাচারের তথ্য জানার পরও ব্যবস্থা নেওয়া হয় না। এত বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ আমলে নিতে মাসের পর মাস সময় নষ্ট করা বিস্ময়ের সৃষ্টি করেছে। মেঘনা গ্রুপের বিরুদ্ধে জালিয়াতি, অনিয়ম ও অর্থ পাচার বিষয়ে একটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে আমার দেশের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এ ধরনের একটি প্রতিবেদন আমাদের কাছে এসেছে। প্রতিবেদনে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর যথার্থতা নিয়ে কাজ চলছে। মেঘনা গ্রুপ তাদের আমদানিকৃত পণ্যের যে মূল্য ঘোষণা করেছে, কাস্টমস কর্তৃপক্ষ তার চেয়ে আমদানি মূল্য কয়েক গুণ বেশি বলে মনে করছে, যা অস্বাভাবিক। সাধারণত আমদানি মূল্যের সঙ্গে কাস্টমসের মূল্যায়নের ক্ষেত্রে 20 থেকে 30% পার্থক্য হতে পারে, কিন্তু এখানে যে তথ্য রয়েছে তাতে দেখা যায় এ পার্থক্যের পরিমাণ কয়েক গুণ বেশি। এখন যদি পণ্যের আমদানি মূল্য বেশি হওয়ার বিষয়টি মেঘনা গ্রুপ স্বীকার করে নেয়, তাহলে তাদের বেশি শুল্ক পরিশোধ করার কথা। মেঘনা গ্রুপের মতো কোম্পানি কি সত্যি সেটি মেনে নিয়েছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা তথ্যের যথার্থতা যাচাই করতেই এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠাবো। সেখান থেকে হয়তো সেটি চট্টগ্রাম কাস্টমস হাউসে পাঠিয়ে তথ্যের সঠিকতা যাচাই করে দেখবে। যদি তথ্যের যথার্থতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়, তাহলে এনবিআর সংশ্লিষ্ট যে বিষয়টি রয়েছে সেটির ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বীমা পলিসি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটি এনবিআর এর কোনো অংশ নয়, এটি দেখার দায়িত্ব বীমা উন্নয়ন কর্তৃপক্ষের। এছাড়া বিআইডব্লিউটি এর বিষয়েও জড়িত রয়েছে। ফলে পুরো বিষয়টি সামগ্রিক আকারে দেখতে হবে। বিষয়টি নিয়ে এনবিআর এর দীর্ঘসূত্রিতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ ধরনের ঘটনা দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়, কারণ অনেক তথ্য যাচাই বাছাই দরকার হতে পারে। এদিকে সৈয়দ মুশফিকুর রহমানের সঙ্গে আমার দেশ প্রতিনিধি সাক্ষাতের কদিন পর এই প্রতিবেদকের হাতে একটি গোপনীয় নথি আসে। ওই নথিটি পাঠানো হয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের কাছে। গত 27 মার্চ পাঠানো একটি গোপন চিঠিতে কাস্টমস গোয়েন্দা মহাপরিচালক এনবিআর চেয়ারম্যানকে মেঘনা গ্রুপের জালিয়াতি ও অর্থ পাচারের বিষয়টি নজরে আনেন। তিনি জানান, মেঘনা গ্রুপের অর্থ পাচার ও জালিয়াতির বিষয়ে কাস্টমস হাউস চট্টগ্রাম এবং কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের তদন্তে আন্ডার ইনভয়েসিং এর অভিযোগ প্রতিষ্ঠিত হলে মানি লন্ডারিং আইনের আওতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ব্যবস্থা নেবে। এদিকে মেঘনা গ্রুপের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচারের গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সাড়া দেননি। তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কি এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছেন, নাকি এ বিষয়ে কোনো তদন্ত চলছে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন 21 বছর ধরে চলা এমন ব্যাপক আর্থিক জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনা? মেঘনা গ্রুপের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন কিনা? মেঘনা গ্রুপ কি মনে করে রাষ্ট্রের রাজস্ব ও ব্যাংকের লভ্যাংশের টাকা আত্মসাৎ হয়েছে? এমন গুরুতর অভিযোগের পর প্রতিষ্ঠানটি কি ধরনের ব্যবস্থা নিয়েছে? এলসি খুলতে গিয়ে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ৭৯,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে মেঘনা গ্রুপ কি কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দিতে চায়?
আপনি কি নিশ্চিত যে মেঘনা গ্রুপের সব আর্থিক কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে এবং তারা যথাযথ কর পরিশোধ করেছে? তবে এসব কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু তিনিও কোনো ধরনের সাড়া দেননি। তবে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের কাছে বক্তব্য চাওয়ার পর বেসরকারি ৭১ টিভির এক সাংবাদিক ফোন করেন আমার দেশ প্রতিনিধিকে। তিনি মোস্তফা কামালকে ফোন করার কারণ জানতে চান। আমার দেশের পক্ষ থেকে তার কাছে কারণও ব্যাখ্যা করা হয়। এদিকে অভিযোগ বিষয়ে মেঘনা গ্রুপের বক্তব্য চেয়ে প্রায় ১ মাস অপেক্ষা করেছে আমার দেশ, তবে তার বক্তব্য পাওয়া যায়নি। ৭১ টিভির মালিকানায় রয়েছে মূলত মেঘনা গ্রুপ। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।